প্রাণবন্ত এক কিশোর ছিল জুলাইয়ের বীর শহীদ শ্রাবণ গাজী। যখন 24-এ কোঠা আন্দোলন শুরু হয়, যখন জুলাই 14 তারিখ স্বৈরাচারী সরকার যখন ঘোষণা দেয় রাজাকারের বাচ্চা রাজাকার, এই কথা পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রছাত্রী রাস্তায় নেমে আসে। 15 তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্রছাত্রীরা যখন এটার প্রতিবাদ জানাতে আসছিল, তখন স্বৈরাচারী সরকারের যে পালিত গুন্ডা বাহিনী তারা তাদের উপর কঠিনভাবে আক্রমণ করে। ওই দিন রাত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার শ্রাবণ গাজী, তার বন্ধুরা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ওকে স্মরণ করে যে শ্রাবণ গাজী তুমি কোথায় আছো। সে বলছিল যে সে মালয়েশিয়ায়, বললো যে আমরা এখানে এই সমস্যায় ভুগতেছি, তুমি ওখানে। তো ওদের এই কথা শুনা সে এই 15 তারিখ ওই দিনই সে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে সে বাংলাদেশ চলে আসবে, এবং কি সত্যি সত্যি সে 16 তারিখে সে বাংলাদেশে এসে পৌঁছে গেছে। মালয়েশিয়া থেকে কেন আসছো? কোঠা আন্দোলনে যোগ দেওয়ার জন্য। তারপর যে যেখানে আছে, মালয়েশিয়া হোক বাইরের দেশ হোক, যে যেখানে আছে তাড়াতাড়ি আসুক। মালয়েশিয়া থেকে কিসের জন্য আসছি? একমাত্র কোঠা আন্দোলন। রাত 9:30 বাজে, তখন এয়ারপোর্টে থেকে আমার বলতেছে আম্মু ভিডিও কল দিতেছে, ও মাথার চুলকি নিয়ে মনে করতেছে আর আমার বলতেছে আম্মু আমি কিন্তু সকালে তোমার সাথে একসাথে নাস্তা করব। আমি কই কে বাবা? আম্মু আমি না বাংলাদেশে 1 মাসের জন্য আসতেছি, ভার্সিটি যে ছুটি। আমি কই বাজান তুমি যদি আসো তাহলে তোমার আব্বা তো আমার অনেক বকা দিব, তুমি মাত্রই গেছো 7 মাস, 1 সেমিস্টার হয়েছে, এখন বাবা তুমি আরেকটা সেমিস্টার শেষ করে তুমি তোমার জন্মদিন, তুমি না বলছো বাবা তোমার জন্মদিনে নভেম্বর মাসে তুমি আসবা। কয় কি মা আমি ফ্যামিলি রেখে তো এতদিন থাকি নাই, আমি 1 মাসই থাকুম মা। তাহলে আমি আবার কিছু করি নেই। ওর বাবার রাতে 9:30 দিকে ওর বাবা তো আমার সাথে অনেক রাগারাগি করতেছে। পরে আমি আবার বলতেছি যে টাকাতে কি হইব, যে সন্তানের জন্য এত কষ্ট করছি সেই সন্তান ওর যদি ভালোই না লাগে, হ্যাঁ ও 1 মাসের জন্য আসতে চাইতেছে, তুমি যাও। ও বলতেছে আম্মু বড় আব্বুরে বলো গাড়ি নিয়ে আসতে, যে ওর বড় আব্বুর গাড়ি আছে, সবসময় ওই গাড়ি দিয়ে চলাফেরা করতো বোনেদের সাথে, যৌথ পরিবারে শ্রাবণ বড় হয়েছে। পরে ওর বড় আব্বুরে 10টার দিকে ফোন দেয়। পরে ফোন দেওয়ার পরে ওর বড় আব্বু ওর বাবা আমার রাগারাগি করার পর আমি বললাম যে আমার শ্রাবণ যদি খালি এয়ারপোর্টে আইসা দাঁড়ায় থাকে, এমনি ছোটো মানুষ। পরে ওর বাবা আমার কান্নাকাটি দেখে যাইয়া নিয়ে আসলো। তখন শ্রাবণ বাসায় এসে আমি বসে রয়েছি, ও আইসা আমার ব্যাগটা লাকিসটা রাইখে দূর দেয় আমার গলা বাঁধল, আম্মু পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নাই। আমি কই বাজান এই কথা বলতেছো বাজান? কয়েক না মা তুমি যে আমার 3 বেলা খাওয়াই দিতা ওই জিনিসগুলো আমার সবসময় আমার খারাপ লাগতো মা। আর আজকে থেকে তো সকালে তোমার হাতে রান্না খাবো, তুমি আমার খাওয়াইবে। এটা কইতেছে, ওর কথা শুনে আমি কান্না করে দিছি। ওর বাবা বলতেছে যে এই আন্দোলনের মধ্যে তুমি কিসের জন্য আসো? মানে সকালে রাত্রে তো কোনো কিছু বলতে পারে নাই, সকালে অনেক কথাই বলতেছে ছেলেরে যে কিসের জন্য আসলা তুমি এই গ্যাঞ্জামের মধ্যে, বাহিরের অবস্থা ভালো না। তাই আমিও বলতেছি বাজান তুমি ওইখানে থাকতা। পরে ওর ভিতরে যে এত কষ্ট খুব ছিল এইগুলা আমাদের তো জানা ছিল না। এবং কি সেই 16 তারিখ থেকেই সে এই কোঠা আন্দোলনের সঙ্গে জড়িত। সে প্রতিদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হতো সেখানে সে অংশগ্রহণ করতো। আমরা ভালো জানতাম না সে কোথায় যায়, কিভাবে কি করে। প্রতিদিন সে রাত্রে বাসায় ফিরে, অনেক রাত্রে। হঠাৎ একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি এত রাতে কোথা থেকে আসলা? তখন সে আমাকে উত্তর দিল যে
বাবা আমি ক্যান্টিন দিকে আমাদের ডেইরি ফার্মের যে ক্যান্টিন এখানে ছিলাম, কিন্তু সেটা ছিল মিথ্যা কথা। সে ছিল জাহাঙ্গীরনগরে। 2টার দিকে 1টার দিকে আন্দোলন হয়, কোনো সময় 11টার দিকে আন্দোলন হয়। ও কি করে আস্তে করে আম্মু ক্যান্টিনে যাইতেছি, বুঝে আমাদের সামনে। তো ক্যান্টিনে যাওয়ার কথা বললেই প্রতিদিনই ওই ইগুলি দেখতো, মিছিলগুলি দেখতো। ওই সমাবেশী বন্ধুরা সবাই যাইতো। আমাদের এই ডেইরি ফার্মের যে আবাসিক এলাকার যত ওদের যে গ্রুপটা ছিল সবাই যাইতো একসাথে, মানে সবাই মেসেজে কথা বলতো, তো যাইতো। কিন্তু আমাদের এখানে তো এত গ্যাঞ্জাম না, কোনো গুলাগুলি না। তো আমি ওর অত কিছু বাধা দিইনি যে না, মানে ডেইরি ফার্মের ভিতর থেকে তো বোঝা যাইতো না। না না বোঝা যাইতো না। কিন্তু জাহাঙ্গীরনগর যখন রাত্রে গুলির আওয়াজগুলো হয়, তারপর থেকে তোমার আঙ্কেল তো ঘুমায় না, ও আমিও ঘুমাই না। শ্রাবণ দেখি মোবাইলে ফেসবুক দেখে, ওর বাবা ফেসবুকে দেখে, কেরোর ঘুম নাই যে আমাদের সন্তান যে চলে যাবো। কিন্তু আমরাই বেশিরভাগ মনে হয় আমরাই জুলাই এই আন্দোলন নিয়ে মানে পেছাল পারতেছি, মায় পুঁতে আমরা একই। পরে প্রতিদিন যায় আমি, যেদিন শাটডাউন ঘোষণা হয় ওই দিন আমার বাড়ি তো আবার গেরুয়া, তেলে আমার এলাকা দিয়েও তো অনেক অভিযান চলছে পুলিশের। তে আমার বাড়িতে থেকে আমার ভাইয়েরা বলতেছে, বোনেরা বলতেছে শ্রাবণ যেন বাহিরে না যায়, যেহেতু কয়েকদিনের লাগাইছে ওরা সেভ করে রাখবে। ওরা আমার আত্মীয় স্বজন আমারে বলে, আমি হাইসা উড়ে দিই। আমি কই কি যাক সমস্যা কি, আমাদের এদিকে তো কোনো অত গ্যাঞ্জাম না, ডেইরি ফার্মে মিছিল হয় হয়, এখানে তো কোনো হইতেছে না। যে পুলিশে যে করে এগুলো আমরা সব জানি। তো আমাদের ভিতরে তো পুলিশ যাইতে পারে না, আমাদের একটা আলাদা একটা প্রশাসন। পরে যায় শ্রাবণ প্রতিদিনই যায়, ওর বাবাও যায়। ওর বাবার তো বেশি এত ডিউটি নেই, হালকা মতো ডিউটি। বাবাও যেরকম একটু মিশুক টাইপের, অন্য টাইপের, প্রতিদিনই ওই যায় দেখবেন ওর বাবাও যেতেছে। আবার ওর যে স্বাস্থ্য বোনেরা যারা এয়ারপোর্টে চাকরি, ওরাও যায় যে বন্ধ পাইলি সবাই। এখানে তো আমার আত্মীয় স্বজনও আছে, তো আমি আর অত কিছু না। যেদিন শাটডাউনের দিনও আমার বললো কি আম্মু তুমি আমার বোনের ছোটো বোনের অসুস্থ অনেক, তুমি রান্না করে নিয়ে তুমি খালামুনিরে খাওয়াই আসো না। তো আমি গেছি, আসার সময় রিক্সা পাইলাম, ডেডিকেটে আন্দোলন হইতেছে, মিছিল হইতেছে। পরে আমি ওই 3 মূর্তির সামনে থেকে দেখি মানুষ সবার হাতে একটা করে লাঠি মুঠি নিয়ে, মানে অনেক। পরে আমি ওই দিক দিয়ে বাসায় আসুম, আমি নিজে ভয়ে আতঙ্ক হয়ে যেতেছি গা। আর ভিতরে একটা টেনশন হইতেছে যে আমার ছেলের আমি ঘরে রেখে এলাম, মেয়েটারও রেখে এলাম, মানে আমি তো আর দেখি নাই যে প্রতিদিন এত এরকম হইতেছে। আমার ভিতরে কি যে কষ্ট লাগতেছে দেখে আমি তাড়াতাড়ি। জাহাঙ্গীরনগর তো পুরো যুদ্ধক্ষেত্রের মতো ছিল। যুদ্ধক্ষেত্রের মতো আমি দেখে, ওর বাবা তো আমার বলে না, বললে তো ওনারও আমি আসতে দেবো না। পরে চাইয়া দিই ওই পাশে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, এই পাশে। আমি বাবা কয় কি মা এখন আর কথা বলে না। আমি কই কে তোমার না বাজান, আমি বাসায় রেখে এলাম, যে তুমি আসলাম মহিমানের ঘরে একা একা। বাপি বুঝে সুন্দর মতো দাঁড়ায় না, ওই যে মুক্তিযোদ্ধার কবরটা আছে না, ওইখানে দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে, দাঁড়ায় রয়েছে সব। তে পরে আমি কই আব্বু যেখানে গ্যাঞ্জাম দেখবা না বাবা, আস্তে করে আইসা করো, মিছিল দেখো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু প্রতিদিনই ওই যে মোবাইলে কোনটা হইতেছে ইয়ামিনেরই যাও আমার বৈশা বৈশা দেখায়, আম্মু দেখো এত কিছু হইতেছে, মাথা কি ঠিক থাকে মা, শরীরে রক্ত এমনি গরম হয়ে যায়। 5 আগস্টের দিকে সকালবেলা ওর বাবা বলতেছে কি বেতনের কার্ডটা দাও, আমি জাহাঙ্গীরনগর যাবো। ও জাহাঙ্গীরনগর যাইবো, ওই মিছিলে যাইবো ওর বাবা, আমারে বলে না। তাই আমি ওই দিনকে রুটি বানাইছি, 2 ভাই বোনের নাকি 2টা পরোটা বানাইছি, ওর বাবা রুটি খাইয়া গেছে। তাহলে শ্রাবণ না খালি ঘুমাইতে আছে, আমি আর ওরে ডাকতেছি না ওদিনকে। আমি থাক আমার পোলারা একটু ঘুমাক, ওর বাবা যখন গেছে গা তুই ঘুমাক, ঘুমিতে করতে পারে। আমি ডাকতেছি ও শ্রাবণ উঠোস না খেয়ে, তোর বাবা যে বেতনে কাঠ নিয়ে গেল, বেতন উঠাইতে জাহাঙ্গীরনগর অম্বি ফাল দৌড়ছে। কয় কি মা কয়টা বাজে? আমি কই কি বাবা 9টা 9:30 বাইরে হলো, তোর বাবা না কোন সময় বাইরে হয়েছে। কই তুমি বাবারে পাঠাই লাগে যদি কোনো সমস্যা হয়। আমি কই বাজান বাইরে তো অবস্থা ভালো না, তুই বাজান উঠো তাড়াতাড়ি। আমার বাজার আমি রান্না করি, ও আমার কই কই ডিম রান্না করতেছি, বাজারে যেতে পারে নাই, ডিম আর রেসি শাক ভাজি করতেছি। আমি ওর রুটি দিয়ে আমি তরকারি লাড়া দিই, আবার আমার বাবার কাছে এসে আমি বসি। আমার বাবা ওই মেয়েটিকে ভার্সিটির স্যারের সাথে কথা বলতেছে,
ইংলিশেই সব উত্তর দিতেছে, বলতেছে ম্যাডামে বলতে নাম বলতে পারে না ভালো মতো, খালি গাজী। ওই গাজী সেফট, গাজী তুমি সেফটে থাকো। পরে আমার বাবা কয় মা দেখো ম্যাডামে না আমার নামটা ভালো মতো বলতে পারে না, খালি গাজী কয়ে ডাক পারে। পরে কয় কি গাজী তুমি সেফটে থাকো, বাহিরের অবস্থা ভালো না। তো কই বলতেছে আম্মু আমার এই মোবাইলটা তুমি সবসময় ওয়াজ শুনবা, আমার মোবাইলটা তোমার হাতে রাখবা, আর তুমি আমার একটা নতুন মোবাইল কিনে দিবে। আমি কো বাবা আমি তোমার একটা নতুন মোবাইল কিনে দেবো, ও আইফোন কিনে দিলে অনেক ইচ্ছাইছে। আমি কো বাজার কয়দিন পরে দিন গাছ শেষ হোক। পরে বাবা আমার সব দেখলাম আমার সামনে, আমি রান্না করে জানলাম যে আমার সামনে মা দাঁত মাঝে একটা ব্যান দিয়ে চুলটি সবসময় এমনি রাখতো, রাইখে দাঁত ফেস দিয়ে মুখ ধুলো দাঁত মাজলো। আমি খাইবার দিলাম, ওই খাইলো, খাইয়া ও রুটিটা কয় ও যে কয় 7 মাস যে বিদেশ ছিল ভাত খাইছে, কয় মা আমার না রুটি ভাল লাগে না, তুমি আমার ভাত দিবা। তা আমি কই বাজান তুমি এই পরোটাটা খাও, দুপুরে তুমি এসে ভাত খাইলো। তাহলে ও খাইলো, খাইয়া জিন্সের শার্টটা পরবার যায়, আমি বাইরে যে গরম সাবান জিন্সের শার্ট পরা লাগবো না বাজান, তোমার কত শার্ট প্যান্ট তুমি বাই করো। বাইরে করে মেরুন কালার গেঞ্জিটা আমার পছন্দ কিনে ওই রে বাইরে করে গায়ে দেয়, আর আয়না দিয়ে যে আলমারির আয়না দেখালি মনে করতেছে। ওই রে আমি ওর দিকে তাকাই রয়েছি, আমি কি ভাব করতেছে, মানে আমি ওর ঢুকাইতেছি কয়ে পরে বিছনার আমি গুছাবে গেছি, গুছে বিছনাটা যারা দেই ও আমার পিছন দিয়ে যায় আমার এমনি ধরতেছে, আম্মু যুদ্ধে যাইতাছি, খালি চুলটির এমন করে, খালি এমনই ঘুমাই পাইছে না। আমি কই কিসে যুদ্ধে যাবি? কয় কি না আজকে যুদ্ধে যাইতাছি। পরে আমি তিনবার কয়, তখন আমার ভিতরে নাকি আমাদের একটা সিরিক দিয়ে উঠলো, প্রথমে হাইসা উড়িয়ে দিছি। পরে আমি কই কি বাবা তোমার যদি 2টা ভাই থাকতা তাহলে তোমাকে 2 ভাইরে পাঠাইতাম, একজন তো আমার কাছে আসতো। আমার সামনে যাই কয় তাই মা? আমি কই হবা যান তোমার কিছু হইলে বাজান আমাকে দেহার মধ্যে কেউ নাই, আর আমরা অসহায় হয়ে যাবো বাজান, অনেক কষ্ট করে আমি তোমার বড় করছি বাজান। আমার মুখের দিকে তাকাই রইল অনেকক্ষণ, তাকাই আমি আমার কয় কি আমার কাছে রিমোটটা নিয়েও আমার যমুনা টিভি দিয়ে থুয়ে গেল। কয় তুমি মেজে সারাদিন যমুনা টিভি দেখবা, এই যমুনা টিভিতে সত্যি খবর দেয়। আমি কই সামন তুমি গেলে বাবা বাইরে যাও না, জ্ঞান যাম বাইরে যাও না, আমরা টিভিতে খবরে দেখুনি বাবা কি হয় সব খবরে দেখুনি। যখন আমি আধা কান্দা হয়ে গেছি মাঝখানে দরজার সামনে যাই, আমি তারপরে ডাকছি বাজান তুমি এতক্ষণ পরে কি বললা বাজান, তুমি কি সত্যি যাইতেছো না কোথাও? কয় না মা আমি ক্যান্টিনেই থাকুম, মানে ডেডিকেটেড বলে যে ক্যান্টিনটা, কয় ক্যান্টিনে আমরা থাকুম। আমি কই বাবা গেঞ্জা বলে কোথাও যাও না, এত কিছু যে হইতেছি না তো আমি পিছিয়ে থেকে যাই না। পরে ও বিভিন্ন মোবাইলে যারা হয় কিছু বললে, আমি যদি কোনো কিছু বলতাম ঘরের ভিতরে বাঁচলে গাজী মরলে শহীদ, তুমি এত টেনশন করো কে? আমি কো বাবা দিদি আমার সত্যি আমার বাবার যে কথাগুলি বলছে প্রত্যেকটা কথাই সত্যি হয়ে যাইতেছে। পরে যখন গেল প্রতিদিনও যাওয়ার সময় আমি দরজার আটকাই, ওই দিনকার আটকাই না, ওই যে টিভি নিয়ে বহাই দিচ্ছে ওই টিভি নিয়ে রয়েছি। শ্রাবণ গাজী সে মালয়েশিয়ার টুঙ্গা আব্দুল রহমান ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে পড়তো, সে ভালো মেধাবী ছাত্র ছিল, কিন্তু এই কুঠা আন্দোলন তার প্রয়োজন ছিল না। সত্যিকার একটা তার ভিতরে প্রতিবাদী চেতনা ছিল, সেই কারণে সে এইটাকে সেই প্রতিবাদ করার জন্যই সে মালয়েশিয়ার থেকে বাংলাদেশে আসছে। এবং সেই 5ই আগস্ট সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে সকাল 11টায়। সে 11টা আগেই আমাদের সাভার ডেইরি ফার্মের গেটের সামনে সে চলে আসছে। আমি তাকে খেয়াল করতেছিলাম সে কি করে, এবং সেও এক পর্যায়ে খেয়াল করতেছিল আমি কি করি। 11টার সময় জাহাঙ্গীরনগর থেকে লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু তার হয় নাই, 1 ঘন্টা পরে রওনা দিছে। আমি আমাদের মসজিদে চলে যাই, ও এই ফাঁকে এই মিছিলের সঙ্গে সাভার নিউ মার্কেটের এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিছিলের সাথে থাইকা সামনের সারিতে সে ছিল। এই যে শেষ কথা হয় আমার বাবার সাথে,
আমার বাবারে ফোন দিতেছে, বাবা রিসিভ করছে, কই না বাবা দিকে ধর পারতেছে, আর শুশু পড়তেছে, শুশু করতেছে, আমার কানে শব্দ পাচ্ছে খালি শুশু। আমাকে কিরে বাজান, শ্রাবণ তুমি কোন জায়গায় বাজান? কই কি আমি ডেডিকে, আমাকে ডেডিকে এত শুশু শব্দ হইতেছে, ওই যে গুলির যেরকম আওয়াজের মতো ওই আওয়াজের কিন্তু শব্দ পাইতেছি। আমার বাবা কথা বলতেছে না, হাবাইতেছে, দৌড়াইতেছে। দৌড়ানোর পরে আমি কই কি বাজান তুমি তাড়াতাড়ি আসা বলে বাজান, এত শুশু করে কেউ, তুমি কি আমার ভালো মোবাইল কিনেছো? শুশু করবো না, কিন্তু আমার বুঝতে দেয় না, আমার বাবা বুঝতে দেয় না। আমি বলতেছি শ্রাবণ আজকে তোমার খিদা লাগে না বাজান, ভাত খাইবে না? তুমি তো নামাজ পড়াই তো বাবা, তোমার একসাথে ভাত খাও, তুমি মহিমার তো ভাত খাওয়াবো, তুমি তাড়াতাড়ি আসো বাজান। কয় কি মা তুমি ভাত বাড়ো, আমি আইতাছি। তাহলে ওর ভাত, ও গরম ভাত বেশি খাইতে পারে না, ওর ভাতটা বাইরে আমি মহিমারে খাওয়াইতে, ওরও খাওয়াইতেছি, আমিও খাইতেছি, আর টিভি দেখতেছি। তো ওরে খাওয়াই দিতেছি, ও খাইয়া মহিমার বাইরে খেলতে গেছে। তাহলে আমি আবার সামান্য ভাবের মধ্যে কি ব্যাপার তুমি আজকে ভাত খাইবা না? কয় কি আর খিদা নাই আজকে, আজকে যে গেঞ্জাম হইতেছে এই জায়গায় দেখুন, ওই যে সেনা বাসনের সেনা প্রধানের বাসন দেখুন, ওইখানে বড় টিভি ক্যান্টিনে, পরে ওইখানে রয়েছে। পরে আমি আবার কই কি শ্রাবণের বাপ, আমি জোরে জোরে বলতেছি শ্রাবণের বাপ, আমার শ্রাবণ বলে গেটে শুচু করতেছে, তুমি তাড়াতাড়ি শ্রাবণে নিয়ে আবো। আমাদের মিছিলে আসলে সামনে থেকেও গুলি করা হয় নাই, দুই পাশে সিটি সেন্টারের ছাদের উপর থেকে গুলি করা হচ্ছিল মিছিলের মাঝখানে। আমার সামনেই অনেকে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। আমার মনে আছে শেখ হাসিনা যখন পালায় যায় তখন আমরা গণভবনের দিকে একটা ট্রাকে করে রওনা দিই। ওই সময় হঠাৎ করে সিফাত ভাইয়ের কাছে ফোন আসে যে শ্রাবণ গাজী শহীদ হয়ে গেছে। তো সম্ভবত সিফাত ভাইয়ের সামনে গুলি খাইছিল। হ্যাঁ, ওই সময়টাতে যখন ফোনে মানে খবর আসে যে শ্রাবণ গাজী মারা গেছে, সিফাত ভাই, আমরা কিন্তু শহীদ শ্রাবণ গাজীকে চিনি না, কিন্তু ওখানে আমরা সবাই কান্না করি। তো সিফাত ভাই শান্ত ভাইকে জড়ায় ধরে অনেকক্ষণ কান্না করে। আমি নামাজ পড়ে যখন শুনছি যে বাংলাদেশ সেনা প্রধান সে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিবেন, তখন আমি আমাদের সাবার ডেয়ারি ফার্মের যে ক্যান্টিন, ওখানে টিভি আছে, টিভির কাছে যা বসছি আমি। তো এখানে আমাদের আরও অনেক লোক ছিল, সবাই বসে আছি। যখন 2টা বাজলো, 2টায় সে ভাষণ দিল না, টাইমটা চেঞ্জ করলো, তখন আমি একটু ওই ক্যান্টিনে যে টিভি রুমের থেকে একটু বের হয়ে বাহির আসছি। এই সময়ই আমার একটা ফোন আসছে যে আপনার শ্রাবণ কোথায়। শ্রাবণের কথা জিজ্ঞাসা করলা কেন, কি কারণ কি, শ্রাবণ কি গুলি খাইছে? পরে সেই ছেলেটা কান্না কণ্ঠে বলতেছিল যে হ্যাঁ শ্রাবণ গুলি খাইছে। তো আমি চিৎকার করে বললাম যে কোথায় গুলি খাইছে, হাতে না পায়ে না মাথায়? স্বৈরাচারী সরকারের যে সন্ত্রাসী পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী, তারা এলো পাথালি গুলি চালায়, সেই গুলিতে সে মাথায় গুলিবিদ্ধ হয়ে সাভার নিউ মার্কেটের সামনে সে শহীদ হন। পরে বললো যে সে আপনি খুব এমার্জেন্সি, খুব তাড়াহুড়া করে আপনি গণস্বাস্থ্য চলে যান। কিন্তু সেই সময়টা এমন একটা সময় ছিল যে মেইন রাস্তা দিয়ে যাওয়াটা ছিল অনেক বিপজ্জনক, অনেক কঠিন। মানে কোথাও যাওয়ার মতন কারো ক্ষমতা নাই, সব দিকেই এলোপাথারি গুলি চলতেছে। তাও অনেক কষ্ট করে আমি গণস্বাস্থ্যে গেছি, যাই দেখি যে আমার ছেলেকে গণস্বাস্থ্যের বারান্দায় ফেলায় রাখছে। যখন 2টা কি 2:30 বাজে না কত বাজে, তো কই পারি না, 1:25 কি 30 আমি শ্রাবণের সাথে কথা বলছি, ওই খবর দেখতেছি, আর খালি আমার অস্থির লাগতেছে, আমার না ভালো লাগতেছে না। আমি একবার রান্নাঘরে যাই, ওই যে ভার্সিটির মেয়ের বলি কি এই তোমার রান্না হয় না, তুমি খবর দেখবা না? আমি খালি অগলোকে না ওরা করে কথা কইতেছি। ওই আন্টি আপনার মাথা কি ঠিক আছে? আমি কব কে কি হয়েছে, তোমরা এত রানতে দিলে হয় কে, খবর দেখবা না, তোমরা খবর দেখবা না, তাড়াতাড়ি রান্না। আমি খালি রেডি করতেছি, আমি আমরা থেকে আমরা যাই, খালি আমার অস্থিরতা বাইরে যেতেছে। পরে আমি মহিমা বাইরে গেছে, এমনি খবর আছে মানে ফার্মের ভিতরে যে সাবান নাই, কিন্তু আমরা তো জানি না। পরে আমার কি বলছে আন্টি শ্রাবণ চাষের সাথে কথা হয়েছে আপনার? আমি হয় যে কিছুক্ষণ আগে তো শ্রাবণের সাথে কথা বললাম।
কথা বললাম। আমি তো কি হয়েছে, আমি আবার উন্নাটা নিয়ে তাড়াতাড়ি করে বাইরের মুখে যাই দেখি মানুষের মাথা মানুষ খাইতেছে, মানুষের লেগে কিছু দেই না। আমাদের ওই এলাকায় কোনো এলাকার মানুষ বাদ নাই, আইসা বলছে। আমি কই কি হয়েছে তো, কই কি হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, শেখ হাসিনা পালাইছে। তাহলে আমি কি জায়গায় এত মানুষকে, আর আমাকে বাসায় এত মানুষকে কি হয়েছে? হঠাৎ করে একজন কয় কি শ্রাবণে যে গ্যাস লাগছে, গ্যাস লাগার কথা বলছে। আমি আবার তখন তো আমার শরীর খালি থরবর করতেছে, কিন্তু কিছু বলতে পারতেছি না, খালি বই আর উঠি বই আর উঠি। তখন ওর বন্ধু গো সামনে যারে পাহাড়ে কই, ওই আমার সামনে কি খবর, কই আন্টি ভালো আছে, আপনি টেনশন করেন না, আমরা যাইতে আছি। সবাই খালি একই কথা কয়। আমি ঘরে ভিতরে আইসে তাড়াতাড়ি করে অজু করে আসি, 2 রাকাত নফল নামাজ পড়লাম। নামাজ পড়ে আল্লাহরে ডাকতেছে, আল্লাহ তুমি আমার বাবার আমার বুকের মধ্যে ফিরে দাও, আমার বাবারে দিয়া যাবো, অনেক কষ্টের সন্ধানেরা। আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, চিল্লাচিল্লি করে দিয়ে আমার ঘরে মানুষের জায়গা নেয় না। কারণ আমি মাসিরে ভুগতেছি। হ্যাঁ তোমরা এত মানুষকে কয় এমনি আইসি, সামনের বলে গ্যাস লাগবে, তাও কেউ কয় না, আর বুঝিও না মাথায় যে আমার যাবার নাই। কতক্ষণ আগে বললাম না কথা বললাম। তখন আম্মু বের হয়ে গেছে, আমিও ছাদে ছিলাম। তখন ছাদ থেকে আমি সবই দেখতেছি যে কি হইতাছে। তখন দেখি অনেক মানুষ জড়ো হয়ে গেছে। আমি দ্রুত ছাদের থেকে নেমে গেছি। তারপরে আমি আমার মেঝো ফুপুর সাথে আমি একটু সামনে আমার টিচারের বাসার সামনে আসছি। এসে দেখি সবাই কেন যেন অনেক কান্না করতেছে। আমার বড় আপু, ক্লাসেরই বড় আপু, তখন তাকে জিজ্ঞাসা করলাম, আপু কি হয়েছে? বলে, তুমি কি কিছুই জানো না? আমি বলছি, না আপু, আমি ছাদে ছিলাম, আমি কিছু জানি না। তখন সে বলে যে তোমার ভাইয়া নাকি গুলি লাগছে, তারও বড় ভাইয়া। তখন তাকেও আমি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া, আমি আপু এটা কি বলে, এটা কি সত্যি? তখন সে বলে যে আপু তুমি তোমার আম্মুকে বললো না? হ্যাঁ আপু এটা সত্যি। আমি তখন অনেক কান্না করতেছি যে এটা কি বলেন। তারপরে আমি বাসায় চলে আসছি। আইসা আমার বড় মেঝো ফুপু, সে বলে যে চুপ থাকবা, কোনো কথা বলবা না, যাইয়া চুপ করে ওখানে বসে থাকবা। আমি বলছি যে আচ্ছা। আমার আম্মু বলে যে কিছু শুনছো? ও আমি বলছি আম্মু না, আমি শুনতে পারি নাই। মানে তোমাকে মানা করছে যে বাসায় যে তোমার আম্মুকে যেন এই ব্যাপারটা না বলো যে তোমার ভাইয়া গুলি খাইছে? হ্যাঁ। আচ্ছা, তুমি বাসায় গিয়ে বলো না? বললে আমার আম্মু অনেক কান্না করবে, তখন তাকে ঠিক রাখা যাবে না। তারপরে দেখি সবাই চলে যেতেছে মাঠের দিকে। আমি বলতেছি কোথায় যাচ্ছ? তখন বলে যে মাঠের দিকে। আমি বলছি যে কেন? বলে যে তোমার ভাইয়ার লাশ আনা হয়েছে। আমি বলি যে না, কেন? এখন ভাইয়াকে না হসপিটালে নেওয়া হয়েছে। তখন সে বলে যে তোমার ভাইয়া মারা গেছে, এর জন্য তাকে দেখতে যাচ্ছি। আমি দ্রুত, একটা অটো ছিল না, আমি শুধু দৌড়াচ্ছি একা একা? হ্যাঁ একা একা শুধু দৌড়াচ্ছি, রাস্তায় অনেক মানুষ, আমি শুধু দৌড়াচ্ছি। লাস্টে আমি মাঠে চলে আসছি, এসে লাশটাকে দেখছি। মাশাআল্লাহ, মুখে একটা সুন্দর হাসি ছিল। ও আমি আর ভাইয়া সবসময় মানে মাপামাপি করতাম যে কে কার থেকে লম্বা হবে বেশি। সেই খাটিয়ার মধ্যে যখন ছিল, মাশাআল্লাহ এত লম্বা হয়েছে। পুরা খাটিয়াটা হবে অনেক বড়, তার পা পর্যন্ত চলে গেছে, মানে পা আর একটু হলে বের হয়ে যেত। আস্তে আস্তে দেখি সব মানুষ বাসা থেকে আইসা পড়ে, কেউ নাই। আমি ঘরের মধ্যে, সব মানুষ মাঠে শ্রাবণে জাহাঙ্গীরনগর নিয়ে গেছে, সব মানুষ জাহাঙ্গীরনগর গেছে। জাহাঙ্গীরনগর শহীদ মিনারে সর্বপ্রথম শ্রাবণের লাশটা রাখা হয়, কোনো শহীদের লাশ রাখলে অর্ডায় রাখছি, প্রথমে নিয়ে গেছে। আমাদের এলাকার কোনো মানুষ বাকি আছিল না আসতে। তে আমি পরে ভিডিও দেখছি, পরে যখন আমাদের ওইখান থেকে আইনে আমাদের স্কুলের মাঠে ছোট থেকে জন্ম ডেরি ফার্ম সব কিছু ওইখানে সেই মাঠের মধ্যে আইনে রাখছে। তখন আমার বাসা থেকে অটোতে নিয়ে যায়, দিয়ে আমার বাবার লাশটা পরে রয়েছে। আমার বাবা যেরকম করে ঘুমাইতে হবে ঘুমাই,
আমি আমাদের কথা কস থাকে আমি যে আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করি নাই গা, যে আমার সন্তান আজকে এভাবে পড়েছে বলছে। তারপর আমার মেয়েটা ওই লাস্টে দেওয়ার পর থেকেই অন্যরকম হয়ে গেছে গা, শব্দ হয়ে গেছে গা। যে ভাই বোন একই সাথে কত গরিবিতে আনন্দ করছে, কত ওই বইন্ডারে পাইয়া সাবান অনেক খুশি, বইন্ডারে সবসময় খুলে রাখতো, সবসময় ওই মজা না খেয়ে ওরে খাওয়াই দিত। পরে সাবানের ওই আমার বাবা যে বাইর হইলো, যে মা যুদ্ধের কথা বইলা যে ঘর থেকে বাইর হইলো না, শেষ বাইরে ঘর থেকে বাইরে আইলো যাইলো, আর ওই লাশটা বাসায় আর নেওয়াইলো না, ওই মাঠে গোসল করাইলো, ওই মাঠে থেকে সব কিছু করে যাওয়াই গেল। মাগরিবের পর নাসুরের পর জানাজা হয় রাত্রে, ওইখান থেকে আইনা আমাদের দ্বিতীয় জানাজা আমাদের ডেইরি ফার্মে। কিন্তু আমার বাবার একটা রক্ত আমার বাবা নিতে পারে নাই, সব রক্ত কবরটা দিতে গেছে, পুরো রাস্তারা টপ টপ রক্ত পড়তে পড়তে গেছে, যেখানে লাশটা রাখছে এত রক্ত তুলে ধরে গেছে গা, পানিতে হয় না, জমাট হয়ে রয়েছে। কিন্তু আমার বাবা যখন গুলিটা লাগে তখনও বলে আমার বলে বিপ্লব বলে, আন্টি যখন গুলিটা খায় আর পল্টন খায় পয়রা যায়, তখনও দুই একটা কাইক দিয়ে যখন পয়রা যায় তখন বলে ভাই 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 আপনি মোবাইলটা দেন, আপনি লক খুলেন। তখন আমার বাবার স্মরণ আছে, ফিঙ্গার দিয়ে মোবাইলটা খুলে দিছে। তখন বলে ওই যখন ভিতর দিয়ে মুখের ভিতর দিয়ে রক্ত গিলি বাইরে হয়, তখন ওর বাবারে অনেক ডাকছিল বাবা বাবা করে। ওদিনকে ওর বাবার সাথে ওর কোনো কথা হয়নি, যত কথা আমার সাথে হয়েছে। যে আমাদের সন্তানরা যে উদ্দেশ্যে তাদের জীবন জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন, এখন শহীদের পিতা হয়ে আমরা সেই বাস্তবায়নটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। এখন যে সরকার বসছে, আমরা আমাদের আশা ছিল যে উনি যারা শহীদ হয়েছে তাদের কষ্টটা হয়তো বুঝবেন। সে তো দেশে ছিলেন না, সে দেশে বাহিরে ছিলেন, হয়তোবা এত একটা বোঝার ক্ষমতা ওনার মনে হয় নাই। যদি থাকতো তাহলে সর্বপ্রথমেই যারা জুলাই আন্দোলনে আহত নিহত হয়েছেন তাদেরকে সর্বপ্রথম কাছে নিতেন, তাদের যাবতীয় যা করণীয় তা করতেন। কিন্তু আমরা এখন সম্পূর্ণ উল্টো দেখছি। আমরা আশা করছিলাম উনি ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমেই জুলাই সনদটা বাস্তবায়ন হবেন, কিন্তু সেটা আমরা দেখছি না, হচ্ছে না। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা চাই যে এই সরকার অবশ্যই অবশ্যই জুলাই সনদটা বাস্তবায়ন করুক। একই সাথে আমি এটাও বলছি যে জুলাই যে গণহত্যাগুলো হয়েছে, যারা করেছে তাদেরকে অতি দ্রুত এই সরকার তাদেরকে আইনের আওতায় নিক, তাদের সঠিকভাবে তাদের বিচারটা করার ব্যবস্থা করুক। আপনারা তো মামলা করছিলেন না? হ্যাঁ হ্যাঁ, বিচার মামলা পাইছেন? না না, ছেলের জন্য মামলা করছি, কিন্তু মামলা কইরা কি হইলো, কিন্তু বিচারে তো কোনো কিছুই নাই। বিচার এখন আমাদের আল্লাহ আল্লাহ যদি আমাদের বিচার করে রে। আর সরকার যাদের আশায় ছিলাম যে 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 সরকার গঠন করব সে আমাদের বিচারগুলো করব, এই ছাত্র হত্যার বিচারগুলো করব, কিন্তু আমাদের এই সরকার তো কোনো কিছু করতেছে না। আমাদের যে জুলাই সনদ, যে জুলাইয়ের যে স্মৃতিটা, সেইটাই ওরা মুছা দিতে চাইতেছে। আমাদের বিচার আল্লাহ যেন করে। আমরা তো ঘরে আল্লাহ রাখছে, ওরা যেন ঘরও থাকতে না পারে। আমরা তো এখনো ঘরের ভিতরে আমলাই পেরে শিক্ষার পারি, আল্লাহ যেন ওরা ঘরেও যেন না থাকতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যেরকম শিখার পারি, আল্লাহ যেন বিচার ওইভাবেই করে।